স্বাগত সবাইকে এনটিভির বিশেষ আয়োজনে শোকাবহ 25। আজ 25 মার্চ, সেই কালো রাত্রি 1971, যেটা আমরা কোনো বাঙালি বাংলাদেশি কোনো দিন ভুলতেই পারবো না, ভুলিনি আজও। তাই এনটিভির শোকাবহ 25 আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহুরে জাহান। আজকে আমার সঙ্গে আমি দুই মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে বসেছি, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পুরো সময়টুকু আলোচনা হবে তাদের সঙ্গে, কথা হবে, আড্ডা হবে। আজকে আমাদের সাথে আছেন একজন মুক্তিযোদ্ধা, যার আরও একটা পরিচয় হচ্ছে তিনি ফার্স্ট ক্যাপ্টেন অব বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, মিস্টার রকিবুল হাসান। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন আরও একজন মুক্তিযোদ্ধা, কবি অসীম সাহা, কণ্ঠযোদ্ধা এবং কলম যোদ্ধা। আসসালামু আলাইকুম, কেমন আছেন দুজন? চলছে স্বাগত। ভালো। আজকের দিনটা একটু শোকাবহ। অবশ্যই আমাদের অনুষ্ঠানের নামটাও শোকাবহ 25। স্বাধীনতা আসবে, সেই আনন্দ শোক এবং আনন্দ দুটো মিলে আছে। জি, 25 মার্চ কালো রাত। আমরা শোকাবহ 25 বলছি কারণ এই দিনটা আসলেই আমাদের সবারই অবধারিতভাবেই মনে হয়ে যায় যেটা 26শে মার্চ স্বাধীনতা দিবস, কিন্তু সেই দিনটির আগের রাত্রে বিশেষ করে ঢাকা শহরে যেরকম একটা হত্যাযজ্ঞ চলেছিল, সেটার মোটামুটি আমি জানি রকিবুল হাসান, আপনি তো একদম চাক্ষুষ সাক্ষী। আপনি কোথায় ছিলেন আমি সেটা ঠিক আমি জানি না। জি, সেই জায়গাটাতেই যাই, যেহেতু আমরা সেই কালো রাতেই আছি। প্রথমে আপনার কাছ থেকেই শুনি আসলে কেমন ছিল আপনার জন্য শোকাবহ 25, কবি অসীম সাহা। 26শে মার্চ আমাদের স্বাধীনতা পাওয়ার আগে যে 25শে মার্চ রাতে, যেটাকে আমরা কালো রাত বা কাল রাত বলছি, পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চালিয়েছিল, তাতে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছিল, নিরীহ, যাদের কোনো দোষ ছিল না। তাদের মনে একটাই স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা। সেই স্বাধীনতার সপক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা আন্দোলন, মিছিল, সংগ্রাম করেছিল। এছাড়া যারা একেবারেই নিরীহ সাধারণ মানুষ, যারা হয়তো আন্দোলনে অংশগ্রহণ করেনি, সমর্থন জানিয়েছিল, তাদেরকে নিষ্ঠুরভাবে এবং বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, ফলে আমি প্রতিদিন মিছিল, মিটিং যেগুলো হয়েছে সেগুলো দেখেছি। শুরু হয়েছিল 1 মার্চে, যে সংসদ অধিবেশন ডাকার কথা ছিল, যেখানে বঙ্গবন্ধু নিরঙ্কুশভাবে তার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও আকস্মিকভাবে ইয়াহিয়া খান তখন সেটা বন্ধ করে দেয়। এর ফলে ছাত্ররা প্রথম যার যার হল থেকে বেরিয়ে আসে, জনতা ঘর থেকে বেরিয়ে আসে। সকলেই আমরা ছাত্ররা যারা, তারা শহীদ মিনারমুখী হয়েছিলাম। সেখান থেকে আমরা পল্টন ময়দানের দিকে রওনা দিই। অসংখ্য মানুষ সেখানে এসে হাজির হয়, এমনকি জেলখানার কয়েদিরা পর্যন্ত সেখানে এসে উপস্থিত হয়েছিল। দাদা, একটু থামাই আপনাকে, একটু বলি। ওই সময়টা কিন্তু আমি স্টেডিয়ামের ভিতরে, আপনি কি জানেন ওদিন কি ঘটছিল? সেটা আপনি বলবেন নিশ্চয়ই। দ্যাট ওয়াজ দ্য 4th ডে অফ দ্য ম্যাচ। সেদিন 4th ডে, 26শে ফেব্রুয়ারি শুরু, 1 মার্চ, এবং পুরো স্টেডিয়ামে আগুন জ্বলে গেল এবং আমরা তো পালালাম। অবশ্যই সেই গল্পটা অবশ্যই আসছে, এটা শেষ তো করি। সেখানে এই মিছিল, মিটিংয়ের মধ্য দিয়ে যে প্রতিবাদ, যে সোচ্চার কণ্ঠ সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল, সেটা পাকিস্তান সরকার কখনো মেনে নেয়নি, মেনে নিতে পারে না। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে যখন 7ই মার্চ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন প্রত্যক্ষভাবে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন কিন্তু মানুষ বুঝে গেল যে এই দেশের জনগণকে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে হবে। কারণ যার যা কিছু হচ্ছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু যেটা না বুঝে বলেননি, তিনি বুঝেছিলেন যে পাকিস্তানের আক্রমণ চালাতে পারে, এই জন্য জনগণ প্রস্তুত ছিল। 10 লক্ষের সেই লোকের সমাবেশে আমি সম্মুখ সারিতে ছিলাম একজন ছাত্র হিসেবে, এবং ছাত্র তো উদ্দীপ্ত হয়েছিল, সে আগের থেকেই হয়েছিল। কিন্তু সাধারণ জনগণ, একেবারে সাধারণ জনগণ যারা ঢাকা শহরের বাইরে থেকে চলে এসেছিল, তারাও উজ্জীবিত হয়ে যার যার এলাকায় গিয়ে প্রস্তুতি নিচ্ছিল যে স্বাধীনতার লড়াই তারা শুরু করবে। পাকিস্তান সরকার সেটা বুঝে ওই 25-এর কাল রাত্রিতেই সৈন্যবাহিনী নামিয়ে দিয়ে, এবং এখানকার যে পাকিস্তানপন্থী রাজাকার আলবদর,
তাদেরকে দিয়ে হত্যা যখন চালানোর যে পরিকল্পনা করেছিল তারই সূত্রপাত হয়েছিল 25শে মার্চে। প্রথম তারা জগন্নাথ হলে আক্রমণ চালায়, তারপর তৎকালীন ইকবাল হল বা সার্জেন্ট জহুরুল হক যে হল যেটা, সেখানে তারা আক্রমণ চালিয়ে অনেককে হত্যা করেন। এই দৃশ্য আমরা রকিব যেভাবে দেখেছে সেইভাবে আমরা দেখিনি। তো ঢাকায় ছিলাম, আমি ঢাকা শহর থেকে 23 তারিখে চলে যাই গ্রামে। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় ছিলেন? আমি মানিকগঞ্জে চলে গিয়েছিলাম, সেখানে আমি একটি গ্রামে ছিলাম। সেটা ওখানে আবার আক্রমণটা হয় পরে এপ্রিল মার্চে তারা আক্রমণ করে। এপ্রিল মাসের প্রথম দিকে মানিকগঞ্জে আর্মি ঢুকে গিয়ে তখন এই আগুন জ্বালানো, এটা তরা নয়ারহাট থেকে তারা আক্রমণ চালানো শুরু করে। আমরা গ্রামে বসে সেই অগ্নিসংযোগ দেখেছি। এরপর তো ইতিহাস ধারাবাহিকভাবে চলেছে, তার ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সত্যবাদ আমি এইভাবে করলাম। সেটা নিয়ে অবশ্যই শুনবো। এবার একটু চলে আসি আপনার কাছে। খেলার কথা বলছিলেন, স্টেডিয়ামে ছিলেন 26 মার্চ, 25 মার্চ রাত্রে আপনি ঢাকাতেই ছিলেন। আপনার দৃষ্টিতে আসলে কেমন ছিল সেই কাল রাত? ধন্যবাদ। দাদা যেগুলি বললেন, দাদা যেরকম সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী, আমিও প্রত্যক্ষ সাক্ষী। আমি একটু আগের থেকে সাক্ষী। অর্থাৎ 26শে ফেব্রুয়ারি ঢাকাতে একটা টেস্ট ম্যাচ হচ্ছিল, পাকিস্তান বনাম কমনওয়েলথ টিম। ইটস আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ। আমি একমাত্র বাঙালি হিসাবে তখন ওই পাকিস্তান টিমে ছিলাম। আপনার তো একটা ভয়াবহ স্টোরি আছে যে ব্যাটে জয় বাংলা লিখে। আপনি জানেন এটা না? অনেকেই জানে এখন। হ্যাঁ, সাহসী ছিলাম, সাহস দেখাছিলাম। 18 বছরের যুবক, ছুঁই 18। তো যখন আমরা 25 তারিখে মাঠে প্র্যাকটিস করতেছি, ক্যাপ্টেন সাইদ আহমেদ, আসিফ ইকবাল, জাহির আব্বাস, ইন্তেখাব আলম, অল দ্য টপ প্লেয়ার্স, আমি তাদের সঙ্গে। খেলাতে তো আপনি জানেন, আপনি ক্রিকেট বিট করেন, অ্যাঙ্করিং করেন, গিয়ার্স দেওয়া হয়, সব কিছু দিয়ে দেওয়া হয় ব্যাটটা। তো আমাকেও দেওয়া হয়েছে। দেখলাম কি ওদের এর মাথায় আমি খেলছে, একটা কিছু ঘটাবো। তো দেখলাম যে ওদেরকে সব গ্রেনিকালস ব্যাট। আমিও তো প্লেয়ার, কিন্তু আমাকেও দাও গ্রেনিকালস। তো আমাকে দেওয়া হয়েছে গানানমুর। গানানমুরের স্টিকারটা এলো হরাইজেন্টাল, আর গ্রেনিকালসের স্টিকার এলো সোড, লাল পিছন থেকে। মানে ওখানেও ডিসক্রিমিনেশন করতে হবে? আমি ডিসক্রিমিনেশন বলবো না, ওটাকে আমি কনস্টিটিউট করেছি কিছুটা। গ্রেনিকালস ইজ এ বেটার ম্যানুফ্যাকচার্ড ব্যাট দেন দি। আচ্ছা। তো তখনই আমার মাথায় খেলছে। ভুট্টোর সোড ছিল হলো ইলেকশন মার্কা। আর ওই সময়টায় কিন্তু একটা ডামাডোল চলছে, একটা সবাই কিন্তু দাদারা তো আমাদের অনেক সিনিয়র, হ্যাঁ, তারা ছাত্র আন্দোলন করতেছে, আমরা মাঝে মাঝে যাচ্ছি, ইন্টারমিডিয়েট কেবল পাস করলাম, ইউনিভার্সিটিতে শরিক হয়ে যাচ্ছি প্রসেশনে, না বুঝেও আবার বুঝেও সব কিছু, কিন্তু বুঝতাম ঠিক কিছু একটা হবে। আর ঠিক ওই সময়টাতে ইট ওয়াজ অলমোস্ট গেটিং ক্লিয়ার দ্যাট আইব খান অ্যান্ড ভুট্টো, ইয়াহিয়া অ্যান্ড ভুট্টো, তারা দে ওয়ার কনস্পায়ারিং সামথিং, কিছু একটা করছে, যে নট টু অ্যালাউ বঙ্গবন্ধু যে ক্ষমতা। তখন আমি ব্যাটে, আমার মাথায় তখন 1870 সাল, আপনার হয়তো মনে আছে, পড়েছেন নিশ্চয়ই, দাদার মনে আছে, অলিম্পিক 70-এ একটা অলিম্পিক হয়েছিল, মিনি অলিম্পিকে হাতে কালো গ্লাভস পরে একজন কালো মানিক গোল্ড মেডেলিস্ট, আফ্রিকান নেশনের বোধহয় সম্ভবত জ্যামাইকার, হি ওয়ান দ্য গোল্ড মেডেল, এবং ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেনস্ট বর্ণবাদ। ওইটা আমার মাথায় ফ্ল্যাশব্যাক করতেছে। আমার ওই ব্যাট দেখে আর আমার মাথায় খেলছে, এই আমি কিছু একটা ঘটাবো যেটা কিনা আন্তর্জাতিকভাবে একটা ধামাকা হবে, অ্যান্ড দিস দ্য টাইম টু ডু ইট। আমার নীরব প্রতিবাদ। কারণ কিসের প্রতিবাদ? ওই যে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে খেলার কি আছে? অ্যাবসোলিউট মেজরিটি পেয়ে গেছে, ক্ষমতা যাবে, পার্লামেন্টে বলবে, মেজরিটি প্রমাণ করবে, হয়ে যাবে। 710তম রুম পূর্বাণী হোটেলে থাকি আমরা, পাকিস্তান টিম, আমি 710। তো আগের দিন 25 তারিখে আমাকে সবাই উইশ করতে আসে। পাকিস্তান টিম মানে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়নি, আপনি পাকিস্তান টিমের একজন সদস্য। সবাই আমাকে উইশ করতে আসছে, শেখ কামাল, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বঙ্গবন্ধু ছেলে। আমরা তো খুব ক্লোজ ছিলাম, আমার 1 বছর একাডেমিক সিনিয়র, বাট উই আর ভেরি ক্লোজ। একদম স্কুল থেকে, সে শাইনি স্কুল, আমি সেন্ট গেজ হাই স্কুল, বাট ওইখানে বাস্কেটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে উই বিকেম ফ্রেন্ডস। আর কামাল তো ভার্সেটাইল স্পোর্টসম্যান ছিলেন, সব খেলা খেলতেন। ও আসছে, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, এখন যে বিএমএর প্রেসিডেন্ট, সেই তখন আমার স্কুলের ইনফেন্টের বন্ধু ছিল, সেন্ট গেজ হাই স্কুলে। ও আসছে, আরও অনেকে আসছে। তাই বললেন, কামাল কালকে আমি একটা ঘটনা ঘটাবো। তো কামাল হাসতে, মানে ইউর চার্জড আপ একেবারে, তুই তো মনে হয় কালকে কি সেঞ্চুরি করবি মনে হচ্ছে। আমি সেঞ্চুরি করি, 0 করি আর 1 করি, ওইটা না, ইটস সামথিং ডিফারেন্ট, অন্য কিছু। কী করবি? ওই সময়
সারা ঢাকা শহর এবং চিটং শহরে দাদার মনে আছে 3 কোণে স্টিকার বেরিয়েছিল। এগুলো গাড়ির উইন্ডশিল্ডে লাগানো হতো, দরজায় লাগানো হতো, বাড়িতে বাড়িতে অফিসে। এরকম 3 কোণা সবুজ বেইস কালার, রিভার্সে জয় বাংলা, মাঝখানে একটা সবুজ পূর্ব পাকিস্তানের ম্যাপ, যেটা আজকের বাংলাদেশ, আর ওই ম্যাপের মাঝখানে লাল সূর্য। দিস ওয়াজ দ্য সিম্বল জয় বাংলার এডিসি। আমি বললাম যে আমি ব্যাটে জয় বাংলা লাগায় নামবো, ঘটনা এই। আমার আর জায়গা কামাল তো আমার, কামাল কিন্তু খুব সাদামাটা। আপনার বাসায় যদি থাকতেন, আজকে বেঁচে দেখতেন, দাওয়াত দিলে মাটিতে যায় বসে পড়বে। ও কোন সোহাটা করে না, ইজ সো সিম্পল, ডাউন টু 8%। চালাল যাও, জলদি করে স্টিকার নিয়ে আসো। তখন জিন্নাই বলু, বঙ্গবন্ধু এমনি যেটা আমরা বলছি না, এটা তখন ছিল জিন্নাই বলু, কারণ জিন্নার নামে আমলিগের অফিস ওখানে। ওইখান থেকে স্টিকার আনো, কামালের বললাম লাগা। ও লাগাইলো আমার হাত দিয়ে পিছনে। পরের দিন 26শে ফেব্রুয়ারি খেলা, ইতিহাস। তখন তো কেবল ক্যামেরা ছিল না, যে প্লেয়াররা নামছে, ক্যামেরাম্যান পিছনে দৌড়াচ্ছে, লম্বা কেবল। তখন তো স্টিল ক্যামেরাম্যান। জহির ভাই মারা গেছেন, রশিদ ভাই মারা গেছেন, সব সিনিয়র ফটোগ্রাফার, আলম ভাই ইত্তেফাকের মারা গেছেন। সবাই আমার গোলের উঠে দাঁড়া। আমার সাথে আজমাত রানা ওপেন করতে নামছে। টসে আমরা জিতলাম, আমরা ব্যাটিং নিলাম, মাঠে দাঁড়ালাম, পুরো স্টেডিয়াম প্যাকড। সবাই জানছে যে বাংলাদেশের প্রথম বাঙালি আজকে টেস্ট ম্যাচ খেলবে, রকিবুল খেলবে। তো এটা একটা অন্যরকমই ছিল। আর ক্রিকেটের একটা আমেজ সবসময় ছিল এই পার্টে। তো তখন যখন আমাদের দাঁড় করালো, এটা বোধহয় কয়েকটা 1 মিনিট বুঝতে বাকি আমার ব্যাটটাকে আবার বলে একটু ঘুরাই ধরো, মানে স্টিকারটা যাতে ছবিতে আসে। ঘুরাই ধরলাম, হোল স্টেডিয়াম ইরাপ্টেড, মানে একটা ইরাপশন হয়েছিল জয় বাংলা স্লোগানে। পুরো স্টেডিয়াম জয় বাংলা স্লোগান ছিল। শেষ, মাঠে গেলাম, ব্যাটিং শেষ, 1 রান করে LBW হইলাম, আসলাম তাড়াতাড়ি। ইটস এ লং ওয়াক, গেলাম আর আসলাম, বাট কাজটা করলাম। এবং সেই যেটা থেকে আমার প্রতিবাদ আমি ওটা দেখালাম। এটার জন্য আমাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে, কারণ ইট ওয়াজ এ ট্রিজন অ্যাকচুয়ালি। এটা তো দেশদ্রোহী কাজ। তখন তো পাকিস্তান, আর আমি পাকিস্তানে বসে বাংলাদেশ ফ্ল্যাগ উড়াই দিয়েছি। আচ্ছা, সেই বিশাল মূল্যটা ঠিক কেমন ছিল সেটা শুনে। এটা ছিল 1 মার্চ, যেটা দাদা বলতেছিলেন। ইয়া পার্লামেন্ট ডাকার কথা, না ডেকে কী করলো, পার্লামেন্ট অ্যাডজর্ন করলো, পোস্টপোন করে দিল। যা হবার তাই হলো। সারা ঢাকা শহরে আগুন, গুলিস্তান সিনেমার আগুন। আর স্টেডিয়াম তো গুলিস্তান সিনেমার সামনে, নাচ সিনেমা হল ছিল, আগুন। ইউনিভার্সিটি থেকে নুর আলম সিদ্দিকী, রব ভাই, তোফায়েল ভাই, দাদার মতন সব এরা তো বেড়ে গেছে। আমরা তো আটকা পড়ে আছি মাঠে। ড্রেসিং রুমটা তখন গ্রাউন্ড ফ্লোরে, আমরা সব মাঠ থেকে দৌড়, প্যান্ডোমোনিয়াম, পুরো স্টেডিয়ামে আগুন, সমস্ত কিছু আগুন হয়ে গেছে। ম্যানেজার ইর্তিজার নামে একজন পাকিস্তানের ম্যানেজার ছিল, সব প্লেয়াররা বসা, জহিরাবাদ স্টিক আমার এই জায়গায় বসা, আমি এদিকে বসা, আমার ব্যাটটা ওখানে রাখা, যেটা মজার ব্যাপার। আমাদের কাছে একটা মেসেজ দিল যে আর্মি ক্যান্টনমেন্ট, দে আর মুভিং, তোমাদেরকে আমরা পাকিস্তান টিমকে নিয়ে যাওয়া হবে ক্যান্টনমেন্টে, এটা সেফ জায়গায়। ভালো কথা। তো আমার ওই ব্যাটের দিকে তাকায়, খালি ম্যানেজার ব্যাটের দিকে তাকায়, আর আমরা জিজ্ঞেস করে, ওরা তো বহুত কিসিমের ব্যাট দেখছে, বুঝেন নাই, স্টিকার তো এরম থাকে ওরম থাকে, তো এইটা আবার কী ধরনের ব্যাট কোম্পানি, তো বাংলা বোঝে না। তো হি ইজ আস্কিং মি যে রকিবুল, হোয়াট ইজ দ্যাট? আমি বললাম যে ইটস এ স্টিকার। আমরা সবাই স্যুপটা নিয়ে ড্রেসিং রুমে ঢুকে খাচ্ছি, আবার মেন কোর্স নিব পরে লাঞ্চের টাইম, ফার্স্ট ডে। তখন বলে যে একটু পরে আবার বলে চুপচাপ, আবার সে আমাকে প্রশ্ন করলো, হোয়াট ইজ রিটেন দেয়ার? ও বুঝতে পারছে ওখানে কিছু একটা লেখা আছে, ও তো বাংলা পারে না। আমি ইট ইজ রিটেন জয় বাংলা। আর পাকিস্তানের ম্যাপ দেখছে, ওকে, আবার চুপ। জয়ের আবার হাসতেছে। ওরা কিন্তু জানে যে রকিবুল, ওদেরকে আমি একটু হিন্ট দিয়েছিলাম, গটায় দে আমার, আর আমাকেও কী যায় আসে, হ্যাঁ অন্যায় তো ক্ষমতা যাবে, ওরা তো পলিটিক্স তো বুঝে না, ইটস নট। কিন্তু তারা হচ্ছে পাকিস্তানি, মানে পশ্চিম পাকিস্তানি। জহিরাবাদ ওয়ার্ল্ড ক্লাস ফুটবল, জহিরাবাদ সাইদ আহমেদ। কিন্তু তারা মানে ওকে ছিল এই ব্যাপারটা নিয়ে, দে ওয়ার ইন ফেভার। আমি যেটা বুঝতে পেরেছিলাম যে ওয়াই শেখ মুজিব শুডন্ট বি অ্যালাউড টু অ্যাজ এ মেজরিটি, বাট তারা ওইটা নিয়ে আলাপ করে না বেশি। দেন হি সেড থার্ড ওয়ান, হোয়াট ডু মিন বাই জয় বাংলা? ম্যানেজার ওইখান থেকে বসে বসে বলছে। আমি দেখলাম যে এই কনভারসেশন প্রলং করে লাভ নেই। আমি বললাম জয় বাংলা মিন্স, ওকে বোঝানোর জন্য যে জয় বাংলা মিন্স ইস্ট পাকিস্তান জিন্দাবাদ। ওকে 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 ওকে, আর কোনো নাই, চুপচাপ, নো ফার্দার ডিসকাশন।
মাঠে তো আগুন, 4টার সময় আসবে। আমি বুঝে ফেললাম যে শেষ ঘন্টা বেজে গেছে, কারণ আমি তো কনসিয়াস ছিলাম। তান্না ছিল 12th ম্যান, তানভীর মাঝে তান্না, ক্রিকেট মাজহারুল ইসলাম যিনি নাকি আর্কিটেক্ট, ওনার ছেলে, ও আমাদের স্পাইদার টিমে ছিল, জেনারেল সেক্রেটারি ছিল ক্রিকেট বোর্ডেরও। তান্না আমি বুঝে ফেলছি, তুমি বুঝছো? আমি বুঝছি বাংলায়, ওরা যাতে না বুঝে। আমি বলছি আমরা কিন্তু মিলিটারি গাড়িতে ক্যান্টনমেন্ট যাবো না। আর আমি দেখলাম যে আমি তো আবার ইটি লাগাইছি, এখন তো ক্র্যাকডাউন না কী হয়, হোয়াট এভার ইট ইজ, বলছি যে এখন আন্দোলনে নেমে যাব। আমি ম্যানেজারে বললাম, মিস্টার ম্যানেজার, আই এম নট গোয়িং টু ক্যান্টনমেন্ট, নট তান্না উইল গো টু ক্যান্টনমেন্ট, ডোন্ট ওয়ারি, আমরা পূর্বাণী হোটেল, আই ক্যান ওয়াক ডাউন, ওখানে যে আমি চাবিগুলো নিয়ে নেবো সবার রুমে, যাতে রুম লুটপাট না হয়। আর বঙ্গবন্ধুর কিন্তু পার্লামেন্টারি কমিটি মিটিং হইতেছে তখন ওই হোটেলেই। তখন আমার বললো, দেন আই ক্যানট অ্যালাউ ইউ, ইউ হ্যাভ টু গো, ইউর সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ আওয়ার কনসার্ন, পাকিস্তান গভর্নমেন্টের কনসার্ন। ফেয়ার এনাফ, তো বাট আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ ইট, কোনো তোমাকে তাহলে আন্ডারটেকিং দিতে হবে, মুচলেখা আমি দিব, গিভ মি এ পেপার, মুচলেখা দিয়ে দিলাম। মফিজ ছিল আমাদের মাসাজম্যান বেয়ার, ওরে বললাম তুই ব্যাগ নে, আর আমরা কাপড় বদা ফেললাম, কারণ আমাদের তো বলা যায় না, পাকিস্তানের প্লেয়ার তো ক্রিকেট ড্রেসে আসি, বেরো যদি ওই যাইতে যে বুঝার আগেই তো মার দিতে পারে, যেই মানে যাচ্ছে প্লেয়ার। তো কাপড়টা চেঞ্জ করে টি শার্ট ট্রাকস্যুটটা পরে বললাম যে তুই স্টেডিয়ামে ঠিক এখন যে মশাল গেটটা আছে বললেন ওই দিক দিয়ে চলে যাব ক্লাবে। আমরা কোনোভাবে আমি আর তান্না তান্না করে আমি বাসায় জায়গা দোস্ত, তুমি কী করবো? আমার মনে আছে 7 তলায় আমি উঠছিলাম ওই সার্ভিস স্টেয়ার্স দিয়া লোহার, ওই আজিমপুরে দেখছেন না যে ঝাড়ুদাররা ওরা ওয়াশরুম সাফ করতে আসতো, কারণ ওইখান থেকে যাওয়া যাবে না, চাবিটা আমি তখন সবাই চাবি নিয়ে আসতো। তো ওইখানে ঢুকে আমি রুমে গেলাম পিছনের সাথে। আপনি বলেছেন আমার যে মূল্য কী দিতে হয়েছে, মূল্যর আগে আর একটা মজার ঘটনা বলে দিই। ওই সময় আমরা পাকিস্তান টিম আমরা ইংল্যান্ডে যাব, এটা ঘটনা মার্চ মাসের, মে মাসে আমরা ইংল্যান্ড যাব। ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু হয় করাচির থেকে ফ্লাই করে, এবং আই ওয়াজ শিওর যে বাঙালি আই উইল গো অন দ্যাট ট্যুর। তো 4 তারিখে সবাই ফিরে গেল, কেউ করাচি, কেউ লাহোর, 2টা ফ্লাইট আসলো। আমাদের যে জেনারেল সেক্রেটারি ছিলেন রইস ভাই, উনি মারা গেছেন, ইপিএসএফ সেক্রেটারি, উনি বললেন রকিবুল তুই যাস না, তুই পূর্বাণীতেই থাক, খেলাগুলো তো সব গেছে। তো ওদেরকে বিদায় দিয়ে একটা মোরাল সাপোর্ট হইলো, তুই চলে গেলে একটা কী মনে করতে পারে, তোর তো ইংল্যান্ড যেতে হবে, আলটিমেটলি ওদের সাথেই যাইতে হবে। আমি ঠিক আছে, তো আমি আসি, খাই দিয়ে ভালো, খালি সই করি, ব্রেন মশালা খাই, চিকেন বুনা খাই, কারণ আমাদের তো তখন সাইনিং অথরিটি। ওরা কিন্তু কনসার্ন ছিল প্লেয়ারগুলি ইসের মধ্যে, ফোন আসতেছে, কেউ লাহোরে, কেউ স্বাভাবিকভাবে এখানে ঘটছে, ওখানে তো কিছুটা নিউজ গেছে। যাওয়ার আগে আমাকে জয়ের আওয়াজ বলো, রকিবুল সিউ অ্যাট করাচি, হাত মিলেতেছে, বিদায়। অর্থাৎ তুই তো করাচিতে আসতেছিস, কারণ আমরা তো করাচিতে অ্যাসেম্বলি করবো, তারপরে তো ফ্লাইটে উঠবো। যেই সিরিজে জয়ের আওয়াজ ওয়ার্ল্ড রেকর্ড করলো, 274 হি প্লেড অ্যান্ড স্কোর রান। আমি জানি না আমার মুখ থেকে কেন এটা বাইরে গেলো, যে জাহির আই এম অ্যাফ্রেড যে নেক্সট টাইম আই ট্রাভেল টু পাকিস্তান আই মাইট হ্যাভ এ ডিফারেন্ট পাসপোর্ট, আই মাইট হ্যাভ টু কাম উইথ পাসপোর্ট। ওখান থেকে তাকে হাসছে। কিছুদিন আগে জহির আব্বাস একটা ইন্টারভিউ, টেলিফোনিক ইন্টারভিউ দিছে আজকের পত্রিকায়, আমার খুব ভালো লাগছে, বিকজ উই বিকেম ফ্রেন্ডস, পরে দেখা হয়েছে। ওরা জিজ্ঞেস করছে ওকে, এখানে এখানে কিছু লোকের সন্দেহ ছিল যে রকিবুল কি সত্য কথা বলছে, এটা কি ঠিক যে আমি কথাটা, কারণ বাঙালি তো আমাদের অনেক কিছু আছে বিশ্বাস করতে গিয়ে হয়, কিন্তু রকিবুল যে এই ব্যাপারে মিথ্যা কথা বলবে না, কোনো ব্যাপারে মিথ্যা কথা বলে না, আর বলে না দেখি আজকে রকিবুল তৈরি হয়েছে। আমি গর্ব করে বলতে পারি যে আই এম অ্যান অনেস্ট ম্যান, এবং আমার হাতে আমি সারাক্ষণ এটা রাখি, এটা আমার অহংকার, লাল সবুজ। সে ফোনে ইন্টারভিউ দিয়েছে সাইন, এবং ওটা প্রিন্ট করেছে বক্স করে, এত বড়, যে ইয়েস রকিবুল আমার গুড ফ্রেন্ড, রকিবুল কেমন আছে, লিখছে হাউ ইজ হি নাও, give my respect, give my hello to him, and he was playing with a bat, এমন একটা স্টিকার ছিল, ওই রকম স্টিকার ব্যাট কোনো কোম্পানি নাই বল, তো আমি বুঝি নাই। সো প্রবাবলি দ্যাট ওয়াজ সামথিং। এরপরে তো কী হবে, 7ই মার্চ, 3রা মার্চ কিন্তু বঙ্গবন্ধু একটা মিটিং করলেন, কিন্তু একই পল্টার মধ্যে হবে। ওইটাতে আমি যাই নাই, 7ই মার্চের গেছিলেন না, 7ই মার্চেরটাই গেলাম। আমি হোটেল ত্যাগ করলাম 6 তারিখে। আমার কাজিন ছিল কমার্শিয়াল, খালু কমার্শিয়াল ম্যানেজার রেলওয়ে, তখন তো রেলওয়ে তো ফুলবাড়ি স্টেশন, ওখানে লাল লাল কোয়ার্টারগুলি, ওখান থেকে আমরা গেলাম। অত কাছে তো আর যাইতে পারিনি, দেরি করে, দূরের থেকে, কিন্তু ডাইরেক্ট মাঠে আছি।
তারপর তো সেই মহাকাব্যিক বক্তৃতা বঙ্গবন্ধু, যেটা আজকে পৃথিবীর একটা মানে 100টা বেস্ট ইসের মধ্যে উপরে টপ চার্টে আছে। তখন তো আমরা বুঝলাম ঘটনা ঘটে গেছে। এটা যে ট্রিজন করছি আমি না কি করেছি, আমার নামে তো আর্মি ইন্টেলিজেন্স নোট করে ফেলছে, পাকিস্তান ডিজিএফআই সমস্ত কিছু। দ্য চার্জ এগেনস্ট মি ওয়াজ দ্যাট শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলি হবে। এবং এটা আমি অনেকে প্রশ্ন করতে এটা জানলাম কী করে। আর এক ব্যাপার, 25শে মার্চ রাত্রে যখন ক্র্যাকডাউন হয় তার আগে কিন্তু আমরা তখন বঙ্গবন্ধুর ডাকে আমরা যারা যুবক ছিলাম প্রত্যেক পাড়ায় পাড়ায় বঙ্গবন্ধু বলেছেন, দাদার মনে আছে কি না, যে তোমরা শান্তি মেনটেন করো, কারণ অনেকের সুযোগ নিবে, চুরি ডাকাতি লুটপাট, তোমরা যারা ইয়াংরা আছো। তো আমি আবার ওখানে লিডার, আমার আবার ফ্রেন্ডের বাবার ওদের গ্যারেজ ছিল, ওইটাকে আমরা বানালাম অফিস, সারা রাত ডিউটি করতাম। একটা গ্রুপ এদিক দিয়ে যাইতো, একটা গ্রুপ এদিক দিয়ে আসতো। আচ্ছা, সেগুলো নিয়ে আমরা শুনবো আবারও। একটু এদিকে চলে আসি, কবি অসীম শাহের কাছে চলে আসি। আপনি তো দুর্দান্ত লেখেন এবং সেই সময়টাতে আপনার কলমও আসলে কথা বলেছিল দেশের জন্য। এটা শুধু আমি না, জি, বাংলাদেশের যারা বিখ্যাত লেখক যারা প্রয়াত হয়েছেন এবং যারা জীবিত আছেন প্রত্যেকের কলমই গর্জে উঠেছিল। তখন কিন্তু কলমের কালি রক্তে পরিণত হয়েছিল, রক্ত দিয়ে লেখা এক একটা পংক্তি। সেইগুলো যদি খোঁজ করে সংকলনগুলো দেখা যায় তাহলে বোঝা যাবে যে এই মার্চের থেকে শুরু করে একবার স্বাধীনতা পর্যন্ত আমাদের দেশের কবিরা কী ধরনের লেখা লিখেছেন। আমাদের মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, সরাসরি অংশগ্রহণ করেছেন, তাদের এক ভূমিকা। কিন্তু আমাদের জয় বাংলা বেতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিংবা আমাদের যে বাংলাদেশের সপক্ষে যে সব পত্রিকা তখন ছিল, বিশেষত কলকাতায়, তারা অনেক লেখা সেখানে লিখেছেন এবং প্রত্যেকটি লেখাই অগ্নিঝরা, পাকিস্তানের বিপক্ষে, বঙ্গবন্ধুর সপক্ষে এবং বাংলাদেশের সপক্ষে। এখানে আমি একটা উল্লেখ করতে চাই, জগন্নাথ হলে আমি ছিলাম যে রুমে, সেটাকে আমাদের পশ্চিমের টিন শেড বলে, টিন শেডের একটা রুমে আমরা 4 জন থাকতাম। আমাদের এক বিখ্যাত কবি ছিলেন, আমাদের বন্ধু, তার নাম আবুল কাসেম। আমি যখন 23 তারিখে চলে যাই তখন আবুল কাসেম আমাকে বলেছিল যে আপনি চলে যাচ্ছেন, আমাকে চাবিটা দিয়ে যাবেন রুমে, আমি এখানে থাকব। এরপরে আমি যখন আসি, আমি কিন্তু এর আগে 23 তারিখের আগে আবার আমার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি আবার ফিরে আসছি 23 তারিখে, যে এখানে আন্দোলন সংগ্রাম চলছে, আমি বাড়িতে বসে থাকবো সেটা তো হয় না। তখন আমাদের বিখ্যাত অধ্যাপক নরেন বিশ্বাস, তিনি আমার শিক্ষক ছিলেন, তিনি বলেছেন যে তুমি যাবে এই ইয়ের মধ্যে। আমি বললাম আমি না গিয়ে পারবো না। বাবা মা তারা টেনশনে ছিলেন, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে টেনশন হওয়ার কথা, কিন্তু তারা আমাকে বাধা দেননি। বাধা না দিয়ে দেওয়ার ফলে আমি লঞ্চে করে, এখনকার মতো বাই রোডে যাওয়ার যাতায়াতে তখন অত সুবিধাজনক ব্যবস্থা ছিল না, লঞ্চে করে সকালবেলা আমি সদরঘাটে এসে পৌঁছালাম। এবং 23 তারিখে আমি তালাটা খুলতে গিয়ে দেখলাম যে তালাটা খুলতে পারছি না, কাসুমকে পাচ্ছে না, চাবিটা নেই। তখন আমি একটা ইট দিয়ে তালাটা ভাঙলাম, ভেঙে দেখলাম 4টা বিছানার মধ্যে 4টা বিছানায় গোটানো, সবাই চলে গেছে যার যার মতো। আমি বিছানাটা উল্টানোর ফলে আমার মনের মধ্যে কেমন একটা যেন লাগলো, ভালো লাগছে না। আমি গোসল করলাম, ক্যান্টিনে গিয়ে খেলাম, তারপর এসে আমার ভেতর থেকে, আমি বলতে পারবো না কেন এরকম হচ্ছিল, খারাপ লাগছিল। তো তখন আমি ওই গুটিয়ে জামা কাপড় নিয়ে আমি মানিকগঞ্জ চলে গেলাম। কিন্তু ওকে যে চাবি দিয়ে গেলাম, পরে দেশ স্বাধীন হওয়ার পরে জানতে পেরেছিলাম আবুল কাসেম ওখানে ছিল, তার আর খোঁজ পাওয়া যায়নি। তার মানে ধরে নেওয়া যেতে পারে যে আরও অনেকের সঙ্গে আবুল কাসেমও ওখানে নিহত হয়েছিল। তার মানে পাকিস্তানি আর্মি খুঁজে খুঁজে রুমে রুমে গিয়ে, প্রত্যেকটা রুমে রুমে গিয়ে তারা সন্ধান করেছে যে ছাত্ররা কোথায় লুকিয়ে আছে, এবং কাউকে কাউকে গুলি করে হত্যা করেছে, কাউকে কাউকে বেড় দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। আমাদের সঙ্গে আমাদের এক বন্ধু ছিল, কি সৌভাগ্য তার, কি আশ্চর্য, সে যখন আর্মি যখন জগন্নাথলে আক্রমণ করে তখন সে বাথরুমের মধ্যে গিয়ে একটা বাথরুমের ঢুকে দরজার একদম পেছনে টান দিয়ে খুলে একটা চেপে লেগেছিল। তো ওরা দরজাটা লাথি দিয়ে খোলার সঙ্গে সঙ্গেই
ও এরকমভাবে চেপেছিল, ওই ওরা করেছে, তখন আবার অন্যটার মধ্যে চলে গেছে। সৌভাগ্যক্রমে কি জীবন বাঁচানো, সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। এটা মিরাকেল। তারপর যেটা হলো যে আমাদের নেতা ছিল এখন যে আওয়ামী লীগের নেতা মুকুল বোস, তার বড় ভাই মৃণাল বোস, তার নেতৃত্বেই কিন্তু আমরা এই 1 মার্চে রাত্রিবেলায় এই ব্রিটিশ কাউন্সিলের এইদিকে সলিমুল্লাহ হলের এখানে এখন যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে, ত্রিকোণ একটা পার্কের মতো, সেইখানটাতে আমরা ব্যারিকেড দিয়েছিলাম। তো রাস্তার পাশে ইলেকট্রিকের খাম্বা যেগুলো থাকে সেগুলো ছিল, ইট ছিল জড়ো করা রাস্তার পাশে, রাস্তা ঠিক করার জন্য, সেগুলো দিয়ে আমরা করছিলাম। শেষ পর্যন্ত আমরা একটা বটের গুঁড়ি পেয়েছিলাম, অনেক বড় কাটা। সেই গুঁড়িটা পাওয়ার পরে আমরা প্রায় 15 জন ছেলে চেষ্টা করে ধাক্কাতে ধাক্কাতে ওটা রাস্তার মাঝখানে আনতে পেরেছিলাম। খুব কষ্ট হয়েছে আমাদের। এরপর হঠাৎ করে মৃণাল বোস বলল যে দূরের লাইটটা ভেঙে দাও, একটা ইটের টুকরো দিয়ে ভেঙে দাও, যাতে পাকিস্তানের আর্মি দূর থেকে দেখতে পারি আমরা, যাতে আমরা লুকিয়ে যেতে পারি। এবং সেইভাবে করা হলো। এর মধ্যে শুধু একটা আওয়াজ হলো জিপের, আমরা লাফ দিয়ে দেয়ালের ওই পাশে যার যার মতো গিয়ে তাকিয়ে থাকলাম। অদ্ভুত ব্যাপার, জিপ থেকে এসে নেমে ওই 5-6 জন আর্মি চতুর্দিকে দেখলো, দেখে ইট টিট সরালো, ইলেকট্রিক খাম্বাগুলো সরালো, কিন্তু ওই গুড়িটা সরাতে গিয়ে তারা বেশ কষ্ট পেল। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে 6 জন লোক, আমরা যেখানে 20 জন আমাদের কষ্ট হচ্ছে, তারা কীভাবে কৌশল করে, হয়তো ট্রেনিং দেওয়া ছিল, সরিয়ে ফেলে তারা জগন্নাথ হলের দিকে, শহীদ মিনারের দিকে চলে গেল। আমরা, আমাদের সঙ্গে একজন কালীরঞ্জন শীল বলে আমাদের এক সিনিয়র বন্ধু ছিলেন, যিনি অলৌকিকভাবে জগন্নাথ হলে যখন লাইনে দাঁড় করে আর্মি গুলি করে, সেই ওই লাইনে দাঁড়ানোর মধ্যে কিন্তু ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যে ছবিটা তুলেছিল, তার মধ্যে ওই দৃশ্য আছে যে একটা ছেলে পড়ে গেল, লাকড়ি বেঁচে গেল, এই কালীরঞ্জন শীল। এবং আমি ওই 1 তারিখে আমরা ব্যারিকেড দিয়ে আবার ভেতরে চলে এলাম, দেখি চতুর্দিকে আর্মি টহল দিচ্ছি, কুকুরের চিৎকার প্রচণ্ড রকমের, একটা ভয়াবহ থমথমে পরিস্থিতি। তারই মধ্য দিয়ে আমরা যতটা পেরেছি আন্দোলন করছি। ওদিকে এসএম হলের যারা ছিল তারাও এসেছিল। সবচেয়ে কঠিন ব্যাপার হলো 2 তারিখে যখন কারফিউ দেওয়া হলো, তখন হাজার হাজার লোক কারফিউ ভেঙে মিছিল করে নিউ মার্কেটের সামনে যখন গেল, তখন গুলি করা হলো, সেখানে 3 জন মারা গেল। আমরা গুলির আওয়াজ পেয়েছি। এরকম ঘটনা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটেছে যে কারফিউ ভেঙে হাজার হাজার লোক যায়। বিচ্ছিন্নভাবে কেউ 144 ধারা ভাঙে বা কারফিউর মধ্যে বিচ্ছিন্নভাবে একটা হঠাৎ আক্রমণ করে, কিন্তু হাজার হাজার লোক মিছিল করে যায়, এরকম ইতিহাস না দেখলে বিশ্বাস করা যাবে না যে কত মানুষ সেখানে গেছে। এই যে দৃশ্যগুলো আমরা দেখেছি, সেগুলো আমাদের স্মৃতিপটে এখনও জাগ্রত হয়েছে। আমরা জীবিত আছি, রাকিবুল জীবিত আছে, আমরা আছি, আমাদের নিজের চোখে দেখেছি যে বঙ্গবন্ধুর আহ্বানে মানুষ সমস্ত কিছু ভুলে গিয়ে এই দেশের স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, তার তুলনা পৃথিবীতে নেই। পৃথিবীতে আর কখনো হবে কিনা জানি না। এই যে আমরা পরে স্বাধীনতা পেলাম, তার মাঝখানে 9 মাসের যুদ্ধ, সেখানে বহু ইতিহাস আছে, বলার পরে নিশ্চয়ই আমি আবার বলবো যে সেটা একটা ধারাবাহিক ইতিহাস। আর একবার এদিকে চলে আসি, আমরা 7 মার্চ পর্যন্ত আসলে ছিলাম। 25 মার্চের কালো রাতের কথা জিজ্ঞেস করছিলাম, সেখানে যেতে যেতে আসলে আমাদের 7 থেকে 27 গল্প যেতে হচ্ছে। 7 মার্চ থেকে 27 মার্চ। 7 মার্চের বক্তৃতার পরে বঙ্গবন্ধু বলে গেলেন একটা সময় যে তোমরা যার যার যেভাবে আছো, এবং একই সঙ্গে একটা সিগন্যাল করলেন যে পাড়ায় পাড়ায় তোমরা দুর্গ গড়ে তুলবে, শুধু না, ওরা তো করবেই, এবং শান্তি বিরাজ করাবা। কারণ এখানে চোর ডাকাত অনেকে কিন্তু বাড়িতে লুটপাট, যেটা দাদা বললেন, এটা করতে না পারে। তো ওরকম আমরা একটা গ্রুপ হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তখন আমার ক্রিকেট ব্যাট বুট কই বাড়িতে, জয় বাংলা ব্যাট সব কিছু ঘরে। আমার পুরন ঢাকায় থাকি, 45 রূপলাল দাস লেন, শ্যামবাজার। কারণ যেহেতু আমি ওই আমেরিকান স্কুলে পড়তাম, সেন্ট গেজ হাই স্কুল, লক্ষ্মীবাজারে, বাসাও ছিল আমাদের। রাত্রে ডিউটি করে আমি প্রত্যক্ষদর্শী ওই রাত্রে। এবং যেহেতু আমাদের ওদের লিডার ছিলাম ওইখানে, হঠাৎ 12টার পরে, 12টা বাজে ওই সময়, আমরা তো সবাই এক গ্রুপ এদিকে যাই, এক গ্রুপ এদিকে, ওখানে আবার আমাদেরকে 10 টাকা করে দিত, সবাই 5 টাকা করে দিত, চাটা বিস্কিট খেতাম, ডিউটি করতাম, সবাই খুশি যে এরা ডিউটি করতে, ভালো কাজ করতেছে। যখন গোলাগুলির আওয়াজ পাচ্ছি, সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা কিন্তু ঘটেছিল শাঁখারি বাজারে সেই সময়টায়। আমি বলি, রাইট, ইউ আর ভেরি রাইট। খুঁজে খুঁজে হিন্দুদের তো মারা হয়েছে, যে ওরা বাঙালি না, ওরা মুসলমান, মারো আগে।
ওরা সবচেয়ে ওদের সফট টার্গেট, একটা সফট টার্গেট খুঁজে নিয়েছিল তারা হিন্দু সম্প্রদায়কে। মুসলমান আমাদেরকে মারতে গেলে একটু ইটস নট এ সফট টার্গেট, বাট পরবর্তীতে আমাদেরকে কালার করে দিল বাঙালি মানে হিন্দু। তখন আমি রাত্র বাজে 12টা, আমি দেখলাম আওয়াজ, গুলির আওয়াজ, টাটা টাটার গুলির আওয়াজ। উত্তর দিক থেকে দেখলাম আগুন এরকম আকাশের দিকে যাচ্ছে, আগুন পিণ্ড। পরে জানলাম ওটা রাজারবাগে তারা যখন অ্যাটাক করে 25 মার্চে। আমাদের বাসা থেকে ফরাসগঞ্জে দূরে একটা আর্মি ক্যাম্প ছিল, ফরাসগঞ্জ সদরঘাটের দিকে যাইতো এখানে। তো আমি তখন বুঝে ফেলছি যে সামথিং ইজ সিরিয়াস হ্যাজ হ্যাপেন, বড় কিছু। ওদেরকে ডাকলাম, ওয়েট করলাম, বললাম যার যার বাসায় চলে যাও, এটা বন্ধ করো, বাসায় চলে যাও, লেটস ওয়েট অ্যান্ড সি কী হয়েছে, ঘটনা কিছু ঘটছে। আর ঘুম তো নাই। পরের দিন রাজাবাগ ফ্ল্যাট, রাজাবাগ পুলিশ লাইন, তখন কোনো বিল্ডিং ছিল না, ওখান থেকে প্রতিরোধ করেছিল, কিন্তু ওরা মারা গেছে। আমি যে গল্পটা বলবো এখন, এটা ভয়ানক চিত্র। সেকেন্ড ডে 25 তারিখ, 26 তারিখে আমার ল্যান্ডফোনে ফোন আসলো, মুস্তাক নাই। শহীদ জুয়েল, শহীদ মুস্তাক, মিরপুর স্টেডিয়ামে দেখবেন দুটা স্ট্যান্ড আছে। শহীদ জুয়েল ওয়াজ মাই রুমমেট, মাই পার্টনার, ওপেনিং পার্টনার ব্যাটিংয়ে, গেরিলা ক্র্যাক প্লাটুন। আর মুস্তাক ছিলেন আজাদ বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা। মুস্তাক কিন্তু বিয়ে করেনি, লেখাপড়া জানতো না, হি ওয়াজ ম্যারিড টু ক্রিকেট, এবং আমাদের মতন অনেক প্লেয়ারকে সে তৈরি করেছে আজাদ বয়েজ ক্লাবে। ওটা আর এক লম্বা স্টোরি, ওই সময় এখন হবে না। ওকে মেরে ফেলেছে। আমার বাবা মারা গেছে, আমার চোখে পানি আসে নাই নীল, আমি কাঁদি নাই, কারণ আমি ওই দিন কেঁদেছিলাম। আমি এখন একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি সরি। 27 তারিখে 6 ঘন্টার মধ্যে দাদা মনে আছে কারফিউ উইথড্র করছে, 6 আওয়ার্স, 6 ঘন্টার জন্য কারফিউ উইথড্র করছে। পুরনো ঢাকা থেকে আমি হাঁটতে আসলাম সদরঘাটে। সদরঘাট থেকে তখন মুড়ির টিন বাস ছিল, 4 কোণা হচ্ছে 2 আনা, ওই 2 আনা দিয়ে আসে গুগলিস্তানের রেল ক্রসিংয়ে নামবো, হেঁটে যাব। আমি জানতে পেরেছি কোথায় লাশটা পড়ে আছে, ডিডিএসএ, ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে। যে চিত্রটা আমি এখন যে জগন্নাথ কলেজ, জগন্নাথ ইউনিভার্সিটি, ওখানে দেখলাম, এরপর তো পুরো গা কাঁপা শুরু ছিল। মার্চ মাস, গরমের মাস, ওই সময় কিন্তু আমাদের ইয়েলো ট্যাক্সি ক্যাবগুলো ছিল, দাদার মনে আছে, ট্যাক্সি ক্যাব আমাদের চলতো। রিক্সাগুলো লাইন করে দিয়ে ওই রিক্সা দিয়ে ঘুমায় থাকতো। ট্যাক্সিওয়ালারা দরজাটা খুলে দিয়ে মাথা দিয়ে পা বের করে ঘুমায় থাকতো রাতে। আই হ্যাভ সিন দোজ ডেড বডিজ, শুয়ে আছে সবাই, অল আর ব্লাড, লাইন ধরে সমস্ত ট্যাক্সি ক্যাবগুলি লাশ। রিক্সায় পড়ে আছে, যে ছবিটা পত্রিকায় আসে বারবার, যে রিক্সা থেকে ঝুলে পড়ে আছে, ওই ছবিটা কিন্তু ওই জায়গায়। থম করে থাকলাম, কোনো রকমে আসলাম, যাই, মানে আমি তো তখন আমার মধ্যে নাই যে সামথিং সিরিয়াস হ্যাজ হ্যাপেন, ভয়ানক কিছু ঘটে গেছে। আসলাম ডিডিএসএতে, এসে দেখলাম লাশটা এরকম পড়ে আছে, এখানে কালো রক্ত কালো হয়ে গেছে। আমি কাঁদতেছি অনেক কষ্টে, কারণ আমার তো কিছু করার নেই, আমি কী করবো। মাথায় উঠলো যে আমাদের যে সেক্রেটারি, আজকে যে বঙ্গবন্ধু হসপিটাল যেটা আমাদের শাহবাগে, ওখানে পুবালি ব্যাংকের ম্যানেজার, ওখানে যে তাকে বলবো যে লাশ দাফনের ব্যাপার। গুলিস্তান কামানের কাছে যখন আসছি, এই হলো আমার লাইফের একজন ফেরেশতা নেমে আসলো, একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিল, দীপু নামে, দীপু ভাই ফুটবলার। আমি যখন ওদিক দিয়ে যাচ্ছি, ঠিক তার যাওয়ার আগে আরেকটা ঘটনা বলে দিই। রাস্তাটা পার হয়ে ওই আসাদ পার্ক যেটা বলি, ওই ওয়ালের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা আজকাল বিয়ে বাড়িতে যাই, সবসময় তো কাচ্চি বিরিয়ানি দেয় না, মোরগ পোলাও দেয় না, মোরগ পোলাও দেয় ডিশে করে। অনেক সময় কী দেখি আমরা, পোলার চালের মধ্যে একটা ঠ্যাং বেরিয়ে আছে, বা মাথাটা মুরগি বেরিয়ে আছে, এরকম উপর দিয়ে চাল দেওয়া আছে। বিশ্বাস করবেন দাদা, আমি আর ওখানে কালো কালো কিসের, আউট অফ কিউরিয়াসিটি আমি ওয়ালটার উপর দিয়ে তাকালাম, অ্যান্ড আই কুড সি যে হাত বেরিয়ে আছে এতটুকু, পা বেরিয়ে আছে লাইন দিয়ে। ওরা মেরেছে গুলি, রাস্তার যত ফকির ছিল, যত মানুষ ছিল, গরমের কাল রাস্তায় ঘুমায়, আর ওখানে ডাম্প করেছে। ওটা দেখে আমি দিছি দৌড়ে আসছি গুলিস্তানের মোড়ে, কামান ছিল তখন, শায়েস্তা খানের ওই কামানটা ওইখানে। এর মধ্যে দিকে আমাকে, তখন মানুষ কম, ঢাকার গাড়ি ঘোড়া চলতেছে না, কারফিউর আর কয়েক ঘন্টা বাকি। রকিবুল কে চিল্লাইতেছে, তাকায় দেখি দীপু ভাই, ফুটবলার দীপু ভাই, অনেক টপ প্লেয়ার ছিলেন, মারা গেছে। ভাইয়ের সাথে কি হলো সেটা শুনবো, তার আগে একটা ফোন কল আছে দর্শকের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন?
আমি গোবিন্দ কুমার দাম, সিনিয়র ইন্সপেক্টর, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল হাই স্কুল, কেশবপুর, যশোর। ধন্যবাদ ফোন করার জন্য। প্লিজ বলুন। হ্যাঁ, জি স্যার বলুন। হ্যাঁ। আমি আমি ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেদিন 25শে রাত আমাদের এই রাজারবাগ পুলিশ লাইনে পাক হানাদার বাহিনী হামলা করেছিলেন, ওটা হ্যালো, জি রাজা, আমাদের এই পুলিশ বাহিনী কি নিরস্ত্র ছিল, না তাদের অস্ত্র থাকা সত্ত্বেও তারা ওই রাত্রে হামলা করেছিল? আমাদের বিভিন্ন সময় আমাদের ছাত্রছাত্রীরা জানতে চায় আমাদের কাছে। ধন্যবাদ। উত্তরটা কি আমি সুন্দর দেব একটি না প্রশ্ন, আর যেই ইচ্ছা দিতে পারেন। দাদা বলেন। অস্ত্র তো পুলিশের কাছে তখন থাকতো লাঠি আর রাইফেল, 303 রাইফেল আচ্ছা, কিছু পুলিশের কাছে। তখন কিন্তু টিন শেড ব্যারাক ছিল, এখনকার মধ্যে ছিল না। তারা কিন্তু প্রতিহত করার জন্য তারা, এরকম কথাই আছে যে রাজারবাগ পুলিশ প্রতিহত করার চেষ্টা করেছে, জি। ইতিহাসে লেখা আছে। ইতিহাসে লেখা আছে তারা তারা যা আছে তাই নিয়ে পেরেছে, কিন্তু পাকিস্তানের শক্তি তো অনেক বেশি শক্তিশালী ছিল। এই ওইখানে মারা যায় অনেকে, অনেকে পালিয়ে, যতটুকু সম্ভব তারা করেছে। অনেকে পালিয়ে চলে আসে। আজকে আমার যেখানে শ্বশুরবাড়ি মালিবাগ চৌধুরীপাড়ায়, আমি শুনেছি, বেশি জিজ্ঞাসা করি না, যে ওই বাড়িতেও তারা এক শার্ট লুঙ্গি পরে পালায় চলে আসে, সবাই আশ্রয় দিয়েছে। এবং ঠিক তার বাড়ির উল্টো দিকেই ছিল লিনু মিন্নাদের বাড়ি। অস্ত্রাগার ভেঙে আর্মস নিয়ে ফাইট করার একটা ব্যাপারও আছে, তারা কিন্তু সেটা করেছিলেন। অস্ত্রাগার ওখানে তাদের যেটাকে বলি যে যেখানে কি জন্য একটা নাম আছে, ওখানে যা পেয়েছে তারা চেষ্টা করেছে। বাট হাউ কুড ইউ ফাইট? আপনি একটা ট্যাঙ্ক বাহিনী, ট্যাঙ্কি থেকে তো মারতেছে, একবার উড়াই দিচ্ছে একদম মুছের মতন, যেরকম কবুতরের পাখা উঠতেছে, মানে, এবং ওই সঙ্গে লাশও উড়ে যাচ্ছে। তারপরে তো তারা আর প্রতিহত করতে পারেনি। তারা শান্তিবাগ, গুলবার্গ, এদিকে মালিবাগ, সব দিকে ছড়াই ছিটে চলে যায়, কমলাপুর ছিটকে গেছে। এরপরে তো তারা চলে গেল যুদ্ধে। তো সেই সময় আমি যে বলছি গুলিস্তান কামালের এখানে যে ফেরেশতা নেমে আসছে, দীপু ভাইয়ের কথা বলছিলেন আপনার, জি। আমারে দেখে দীপু ভাই বলেছে, রকিবুল তুমি কি করতেছো এখানে, কেন? ধমক দিছে। আমি কি, দীপু ভাই মুস্তাক নাই, আমি কান্তেছে বলছি মুস্তাক নাই। তো মুস্তাক নাই তো আমি মারা গে, আমরা দাফন কর, আমি দাফন করে আমি যাচ্ছি মাহবুবের কাছে শাহবাগ। তখন শাহবাগ হোটেল বলতো, বঙ্গবন্ধু যে হসপিটাল হয়েছে। তুমি বাসায় যাও, তুমি এক মুহূর্তে এখানে থাকবে না, আমরা লাশ দাফন। আমি কেন? তোমাকে দেখা মতো গুলি করবে, তোমার নামে দেশদ্রোহী চার্জ আছে। আমি কি করছি? আমি তো তখন ট্রিজন দেশদ্রোহী তো কিছু বুঝি না। আমি হয়েছে কি? তুমি জানো না তুমি কি করছো? তুমি 26শে ফেব্রুয়ারি ব্যাটে জয় বাংলা লাগায় নামছিল, দেশ পাকিস্তান, ফ্ল্যাগ উড়াইছো বাংলাদেশ, তো দ্যাট ইজ ইউর রিজন। আমি আপনি কোথেকে জানলেন এটা? করুন, ক্যাপ্টেন ইউনুস বলে পাকিস্তানের একটা আর্মি অফিসার ছিল, সে ঢাকাতে ইপিআইডিসিতে ফুটবল খেলতো। তখন কিন্তু মাকরানি প্লেয়ার, করাচি থেকে ঢাকার ফুটবল লিগটা সাংঘাতিক রমরমা ছিল। এবং সেই ক্যাপ্টেন ইউনুস ছিল, ওকে টার্জেন ইউনুস বলা হইতো। এবং ও এত সুন্দর ছিল, টার্জেনের মতো চেহারা, টকটকে একদম ইসের মতন, সে টার্জেনের মতো, তো ওকে টার্জেন। হ্যাঁ, তো তখন বলো যে টার্জেন ইউনুস মুভ করেছে ওর ব্যাটালিয়ন নিয়ে। দীপুর নাম্বার ছিল, এবং টার্জেন ইউনুস আমার খেলা দেখতো, মাঠে আসতো, কারণ ও তো 5-6 মাস এখানেই থাকতো, খেলতো আবার চলে যেত। তো হি ইজ টু নো আস, আমাদের চিনতো, আমাকেও চিনতো। যে আমার সাথে খুব একটা ক্লোজ ইন্টারাকশন হয় নাই, বাট নাইস অফ হিম। এজ এ ফেরেশতা সে দীপুকে বলেছে, দীপু রাকিবকে বলো ঢাকা ছোড় দে ইমিডিয়েট। তারপর আপনি কি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমি পালাইছি। আচ্ছা, পালাইছি, এটা আর এক কাহিনী। পালিয়ে তখন কোথায় গেছিলেন? আমি তো বাসায় যখন মাকে বললাম, আমার মার তো মাথা খারাপ। আমার বাবা আবার ভোজন প্রেমী ছিল, ঠিক আছে যাচ্ছি আমরা, দাঁড়া ওরা কী খাবে, মুরগি টুরগি কিনে ইটুই করে নাও, মেয়নেজ করে নাও, মেয়নেজ আর ঘি টি নিয়ে যাই, গ্রামে কি পাই না পাই। আমার মা, আমার ছেলে মারা যাবে, তুমি ঘি খাবার, পোলাও খাবার। আমি চললাম আমার ছেলে নিয়ে। এনিওয়ে, সেটা ছিল 27 তারিখ। 29 তারিখে আমার বাড়ি রেড করলো। এই 40 ফেব্রুয়ারি বাড়িতে থাকলে ডেট, আজকে তো এখানে থাকতাম না। মানে পালিয়ে গেছেন তার আগে 4-5-6 ঘন্টা আমরা লিভ করে গেছি, কেরানীগঞ্জ পার হয়ে গেছি, জিঞ্জিরা। ওখান থেকে 4 দিনে গোপালগঞ্জে গেলাম। এই ট্যাকেরহাট হয়ে, এইটা হয়ে লঞ্চ, নৌকা,
এক রাত এখানে, লোহজঙ্গে এক রাত। ওকে। ওদিন দেখলাম বাঙালির মধ্যে যে কি মিল, আজকে বলতে বাধ্য হই আমি, আজকে কোথায় সেই স্বাধীনতার সেই মিল, সেই যে কোন বাচ্চা বুকের বাচ্চা নিয়ে আসছে শরণার্থী, মানে আমরা যারা পালাচ্ছে ঢাকার থেকে সবাই, সমস্ত একটা করে রুম ছেড়ে দিয়েছে লোহজঙ্গে, সবাই বাড়ি, যার 3টা ঘর আছে একটা ঘর বাই দেন। রব ভাই ছিল ওই জায়গার দায়িত্বে, এবং প্রত্যেকের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ দিয়েছে, যে যারা ব্রেস্ট ফিডিং করে, ওই এরকম একটা ছিল। ওইখান থেকে এইসব দেখে দেখে বাড়িতে তো গেলাম, রিপোর্টটা পেলাম। আমি তো জানি না কী হয়েছে আমার ঢাকার বাড়ি, বাট জানতে পারলাম পরে যে রকিব ইউ হ্যাভ সারপ্রাইজ বিকজ অফ 4 hours, কারণ এরপরে তো আমার বাড়িতে রেড করছে, বাড়ি তছনছ করছে, ওই ব্যাটও নাই, সব লুট, আমার ছবিও নাই, কিন্তু ব্যাটে। আপনার আসলে আপনার মুক্তিযুদ্ধ সেটা নিয়ে শুনতে চাইবো অবশ্যই, তার আগে আবার একটু এখানে আসি। আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে কাজ করেছিলেন। 23 তারিখে আমি চলে গেলাম। জি। চলে যাওয়ার পরে মানিকগঞ্জের নবগ্রাম বলে একটা থানা ছিল তখন, জি। তার বেরিচর গ্রামে আমরা আশ্রয় নিয়েছিলাম। সেখানে আমরা অনেকদিন পর্যন্ত থেকেছি, কিন্তু থাকাটা দুঃসহ হয়ে উঠল যখন এই রাজাকার এবং আলবদর রিক্রুট করা শুরু করলো। তখন আমাদের চেনা জানা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে কেউ কেউ বাধ্য হয়ে ওখানে গিয়ে নাম লেখালো, এবং গ্রামীণ যে একটা সুন্দর পরিবেশ ছিল সেটা ক্রমাগত নষ্ট হয়ে যেতে শুরু করলো। সবচেয়ে প্রবলেম হলো বন্যার সময়। বন্যার সময় আমি যে বাড়িতে থাকতাম তার পাশে একটা খাল ছিল। ওই বন্যার সময় চোখটার রোগ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তো সমস্যা হলো যে ওই পানি বেড়ে যাওয়াতে ওখান দিয়ে মানে আর্মি এবং রাজাকাররা লঞ্চ দিয়ে দূরে ঝিটকা বলে একটা জায়গা ছিল, সেখানে যেত। আচ্ছা। তো একদিন একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিল, সে আমাদের বাড়ির কাছে ওই লঞ্চ থেকে পানির মধ্যে লাফ দিয়ে পড়ে। তখন ওই পাকিস্তানি আর্মি এবং রাজাকাররা এলো পাতারি গুলি ছুটতে শুরু করে। সেটা এসে আমাদের বাড়ির যে ওটা মাটির দেওয়া ছিল, তো সেখানে এসে লাগতে শুরু করে। আমরা ওই নৌকা নিয়ে, আমি আবার একটু বাইরে গিয়েছিলাম, আমার মামা বাড়িতে গিয়েছিলাম সন্দেহ করতে যে এখান থেকে পালিয়ে যাবো অন্য জায়গায়, কারণ তখন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তখন কিন্তু অলরেডি আমি বিবাহিত, আমার স্ত্রী এবং সন্তান, বড় ছেলে, খুবই 1 বছরের বয়স। ওরা আমার যিনি একটা মানে আত্মীয় ছিল, যার বাড়ি থেকে উঠেছিলাম, তারা একটা ভেলা নিয়ে, মহিলা মানুষ তো, পুরুষ মানুষ কোনো মানুষই ছিল না, তারা ভেলা নিয়ে একজন বাড়ির ওখানকার মোড়ল নামে মোড়ল মতো একজন লোক ছিল, তার বাসায় যাওয়ার পরে এরা তাদেরকে থাকতে দিল না, বলো না এখানে তোমরা এলে, তোমরা হিন্দু মানুষ এলে আমাদের অসুবিধা হবে, তোমরা চলে যাও। ওরা বাধ্য হয়ে কিছুক্ষণ পরে ওই মাঝ জায়গায় কিছুক্ষণ ভেলা থামিয়ে রেখে তারপর যখন ওরা চলে গেল তখন আবার বাড়িতে ফিরে এলো। কিন্তু আমি তখন দেখলাম যে আমার জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। পরে আমি আমার ছোট মামা গিয়ে পেলাম, ঢাকা থেকে প্রচুর মানুষ, ওটা জমিদার বাড়ি ছিল, বিরাট বড় বাড়ি, শত শত লোক এসে আশ্রয় নিয়েছে, এবং এটা নদী থেকে অনেকটা দূরে ভেতরে। তো সেই জন্যে এখানে অনেকটা সেফ ছিল, এবং ওখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনা যেত, প্রত্যেকেই ওখানে শুনতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এটা সেপ্টেম্বরের দিকে খুব ভয়াবহ হয়ে দাঁড়ালো। মানে আমরা জানতে পারলাম যে ওটা বালির ট্যাগ বলে একটা জায়গা ছিল, যেটা লঞ্চঘাট, সেখানে আর্মি আসতে শুরু করেছে। তখন আমরা একটা দালালের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে প্রায় 100 মানুষ একটা নৌকোয় করে আমরা শেষ রাত্রিতে নৌকোর মধ্যে করে পদ্মা পাড়ি দিলাম। পদ্মা পাড়ি দিয়ে উপরে গেলাম, যেটা রকিবুল বলল, সেটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা। ওইখানে আওয়ামী লীগের নেতারা নোংর খেলা খুনেছিল, এবং যেই যাচ্ছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করছে। আমার মনে আছে যে আমরা তখন ওই যে নৌকাটা চলে গেছে ওটা নিয়ে আর যেতে পারছি না, এই জন্যে আমরা রাত্রিবেলা ছাদের উপরে ঘুমালাম। অজস্র লোক, ছেলে মেয়ে, কোনো পার্থক্য নেই। উপর থেকে তখন তো একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে। পরের দিন আমরা ওই একমাল্লাই নৌকা, এই নৌকায় করে কয়েকজন মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দিতে যাবে। ওরা বললো যে ঠিক আছে আমাদের সঙ্গে চলুন। আমার মামা ছিলেন, আমি, আমার স্ত্রী এবং ওই সন্তান, আর 5 জন মুক্তিযোদ্ধা। ছাত্র অবস্থায় বিয়ে করে ফেলেছিলেন?
আপনি ইচড়ের পাকা ছিলেন? হ্যাঁ, ইচড় পাকা বলা যেতে পারে। ছাত্রাবস্থায় বলতে ইউনিভার্সিটিতে থাকতে? ইউনিভার্সিটি থাকতে। না, আচ্ছা, আমি তো বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন। না, আমি আপনার তো সহপাঠী ছিলেন, সে সময় ক্লাসমেট ছিলেন আমাদের একেবারে দেশনেত্রী শেখ হাসিনা। আমরা তো 1971 না, সালে আমি আবার কাকে বলছি, আমিও তো ক্লাসমেট বিয়ে করে ফেলছি তাই নাকি? ছাত্র অবস্থায়। ছাত্রাবস্থাতে? সাহসী না আমরা। মানে বেশি চড়ে পাকা আর কি। যাই হোক, যেটা বলছিলাম, তো এখানে খুবই একটা মানে ভয়ঙ্কর দৃশ্য আমার মনে পড়ছে যে আমরা যখন নৌকায় করে চলে যাই, তখন একটা জায়গায় গিয়ে আমাদের আর যাওয়ার জায়গা ছিল না, মধুমতি নদী পার হয়ে, আমার নদী পার হওয়ার পরে মধুমতি পাড়ে আমার বাড়ি। আমরা একটা জায়গায় দেখছি যে একটা জটলা, অনেকগুলো লোক একটা জায়গায় ঘিরে আছে। তো আমি কৌতূহলবশত গিয়ে ওই জায়গাটায় মানে তাকানোর সঙ্গে সঙ্গে দেখি একটা লোক, হিন্দু ভদ্রলোক, এই পর্যন্ত ধুতি পরা, হাঁটু পর্যন্ত, খালি গা, কালো রঙের, চোখ দুটো লাল হয়েছে, খোলা, কোনো নিঃশব্দ, উনি মরে আছেন। Oh my তার সন্তানরা তাকে নিতে গেলে তাকে আরো 100 কিলোমিটার নিয়ে যেতে হবে, যেন বাবাকে ফেলে রেখে চলে গেছে। তাদের কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে ফেলে গেছে। এই দৃশ্য আমরা দেখেছি। অর্থাৎ যারা ভাবছে যে স্বাধীনতা খুব সহজভাবে এসছে, তারা মূর্খের স্বর্গে বাস করে। স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে। এই যে শরণার্থী হয়ে গিয়ে তারা আনন্দের ছিল না, অনেক দুঃসহ জীবনের মধ্যে তাদের সময় গেছে। অতএব একদিকে যুদ্ধ, একদিকে লড়াই, আরেকদিকে এই উদ্বাস্তু হয়ে শরণার্থী শিবিরে বাস করার কষ্ট। যুদ্ধের সময়গুলোর কথা তো আপনার লেখনীতে। হ্যাঁ, আমি এই বিষয়ে আমি শরণার্থীর আমি আমার কবিতা আছে, এবং আমার শরণার্থী যে আমি যাত্রাপথের যে দীর্ঘ বর্ণনা, এটা কিন্তু আমি লিখিতভাবে বলেছি। অসাধারণ অনেক লেখা কবিতা উপন্যাস আছে, এবং আমি অনেক কবিতা লিখেছি। সেজন্য তো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকেও আপনাকে সম্মান দেওয়া হয়েছে। সেটা তো মানে আমার সাহিত্যকর্মে আমি তো প্রায় 60 বছর লেখালেখি করছি। তো আমার মনে আছে যে বঙ্গবন্ধু জীবিত থাকতেই উনি যখন বাকশাল গঠন করলেন, তখন আমি একটা কবিতা লিখেছিলাম, তার নাম 32 নম্বর। কিরকম ছিল সেটা? সেটা ছিল যে এরকম, আমি কখনো 32 নম্বর দেখিনি, কিন্তু গোটা বাংলাদেশে তো 32 নম্বর, আমার আলাদাভাবে 32 নম্বর দেখতে হবে কেন? এটা ছিল মূল বিষয়টা। এটি আমার সম্প্রতি গত বছর বই বেরিয়েছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নামে, সেখানে এই 32 নম্বর কবিতাটি আছে। এছাড়া আরও অনেক কবিতা লিখেছি বঙ্গবন্ধুর উপর। 7ই মার্চের আমাদের রাজকুমার বাংলাদেশ নামে কবিতা আছে। আবার 15ই আগস্টে তার হত্যাকাণ্ডের পরে তার নিজস্ব গন্তব্যে এসে তার দেহটা তিনি দেখছেন স্বপ্নের মধ্যে ভেসে ভেসে তার মধুমতির তীরে যাচ্ছে। অন্যরা কেউ তাকে ঢাকা শহর তাকে বিদায় করে দিয়েছে, কিন্তু গ্রামের যে কৃষক তাকে স্বাগত জানিয়েছে। এখানে আমি একটা কথা দাদা আপনাকে থামে আমি বলতে চাই, এবং আজকে আমি নিয়ে দায়িত্ব নিয়ে বলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধে 7 কোটি বাঙালির মধ্যে আমি মনে করি ওই যুদ্ধটা ছিল একটা গণযুদ্ধ। স্বাধীনতার যুদ্ধ আমি বলবো না, স্বাধীনতার জন্য যুদ্ধ, কিন্তু এটা ছিল গণযুদ্ধ। এবং এই যুদ্ধে যে মাটি আমাকে রাস্তার পথে আমাদেরকে পানি খাইয়েছে, আপনার বাচ্চাকে, শিশু সন্তানকে দুধ দিয়েছে, সে কি মুক্তিযোদ্ধা না? নিশ্চয়ই মুক্তিযোদ্ধা। আমি মনে করি যে চিন্তা চেতনায় মননে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেছে, জয় বাংলার প্রতি যার সেই মুক্তিযোদ্ধা। এবং মাত্র যদি 5 লক্ষ লোককে যদি তখন বাদ দিই, যারা নাকি বিরোধিতা করেছে পাকিস্তানের সহচর, তাদেরকে বাদ রাখলে বাকিরা আমি মনে করি সবাই মুক্তিযোদ্ধা। মুষ্টিমেয় কিছু বলতে পারি রাজাকার আলবদর ছাড়া তো একটা যেতেও বলা যায় যে এখানে হয়তো কাতার ভেদ থাকতে পারে। যারা যুদ্ধ তো অনেক রকম হয়, শব্দ সৈনিক হয়, কলম সৈনিক হয়, খেলোয়াড় সৈনিক আমরা গেছি, স্বাধীন বাংলা ফুটবল দল, ক্রিকেট দল, আবার মাঠেও যুদ্ধ করলাম, সব কিছুর যুদ্ধ হয়। এবং চিন্তা চেতনার একটা যুদ্ধ, ইন্টেলেকচুয়াল একটা ওয়ার চলে। কিন্তু এখানে সব কিছু মিলিয়ে আপনি যদি বাদ দেন, তাহলে কিন্তু আজকে আপনার ওই রাজাকারের লিস্টটা করলেই হয়ে যেত, এত বিতর্ক হইতো না কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা না। আজকে আমাদেরকে 30,000 মাননীয় মন্ত্রীর বাদ দিতে হয়েছে 30,000 যে ভুয়া মুক্তিযোদ্ধা। দুঃখজনকভাবে বলতে হয়, আমি অন্যায় বলতে চাই, কারণ এটা তো ফ্লাশ হয়েছে। আমাদের যারা নাকি দেশ পরিচালনা করেন, আমাদের সচিব সাহেবরা, তারাও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে সিনিয়রিটি নিয়ে নিয়েছিলেন, পরে 5 জন আবার উড্ড করছেন। 5 বছর বয়স তার হিসাব করলে দেখা যায়, মানে কি বলবেন, বেদনাদায়ক সে কেমনে মুক্তিযুদ্ধ হয়ে গেল। তো এখন এখান থেকে বেরিয়ে আসছে দেশ, বেরিয়ে আসছে মানুষের চিন্তা চেতনা, আমার চেঞ্জ আসতেছে। আমরা চাই যে মাটি, যে বোনটি, যে ভাইটি, ওই যে দাদাটি, আমার চাচাটি ওই পানি খাইয়েছে এবং করে উপকার করেছে, হি ইজ এ ফিট অফ ওয়াটার আর শি ইজ এ ফিট অফ। 12টার সময় রাত্রে গ্রামের সবাই ঘুমায় থাকে,
রাত 8টায় দরজা আটকে যায়। সেই 12টার সময় যখন আমরা গেছি, আমার টিম নিয়ে নদী, তখন ওই বন্যার কথা বললেন, নৌকা বেরিয়ে, তার মনে করছে বোধহয় আর্মি আসছে বা রাজাকার আসছে। কিন্তু আমরা যখন বললাম না আমরা মুক্তি, আমাদেরকে একটু পানি দেন, একটু মুড়ি চিড়া থাকলে তুই দেন, ওন্ট ইউ বিলিভ নীল, সেই রাত্রে তারা মুরগির খোয়ার দেখেছেন, বাড়িতে প্রত্যেক বাড়িতে মুরগি পালে, ওখান থেকে মুরগি বার করে গোবর দিয়ে রান্না করে ভাত রেঁধে আমাদেরকে খাইয়েছে ওই রাত্রে। তো কী বলবো ওদেরকে আমরা, এদেরকে আমি একটা ঘটনা বলবো যদি টাইম থাকে, যে হাউ আই সেভড এ গার্ল, এ হিন্দু গার্ল। ছোট্ট করে শুনি। ওটা কি এখন বলে দেবো? ছোট্ট করে যদি একটু সংক্ষিপ্তভাবে বলা যায়। এটা ছিল আমরা যখন অপারেশন করতেছি, আমি মুজিব বাহিনীতে ছিলাম, শেখ শহীদুল ইসলামের আন্ডারে, আমার এলাকায় কাশিয়ানি রাতুল গ্রামের পুরা আম্রকানন ছিল আমাদের ট্রেনিংই। আমি প্ল্যাটুন কমান্ডার, টের পেলাম যে একটা মেয়েকে কাশিয়ানিতে হিন্দু অধ্যুষিত, যারা দাদা জানেন কিনা জানি না, ওখান থেকে আমাদের গ্রামটা হলো মাত্র 5 কিলোমিটার, যে একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে আটকে রাখা হয়েছে। কোথায়? ওখানে আবার বিল্ডিং আছে, গ্রামের বিল্ডিংয়ের কিন্তু যে জানালাগুলো ওগুলো গ্রিল নেই, এরকম কপাটের মতন ছোট্ট। ওই মেয়েটা ওখানে একটা মেয়েকে আটকে রেখেছে। আমার মাথায় ঢুকছে ওই মেয়েকে রেস্কিউ করবো, ঠিক করলাম। অমাবস্যা, ওই যে পূর্ণিমার পক্ষ না, শুক্ল পক্ষের যখন অন্ধকার থাকবে, যাতে অন্ধকার থাকে। তাল গাছ দেখেছেন আপনি? তাল গাছের তাল পাড়ে কিভাবে ওঠে, এরকম বাঁশ আছে, এরকম থাকে, ওইটা দিয়ে পাড়া দিয়ে এগুলো এসে যায়। এই বাঁশ নিলাম, ওইখানে আমার আগের থেকে আমরা রেকি করলাম মেয়েটা আছে কি না, সব আছে। মেয়েটা আছে, মেয়েটা কী হয়েছে, ঘটনা কি, আমরা ইনভেস্টিগেট করলাম। কারণ আমরা আবার আমাদের মুক্তিযোদ্ধাদের ওই ক্যাম্পের চাকরি দেওয়া দিছি, দেয়ার আওয়ার সোর্স, ইনফরমেশন পাস করে। ওরা কিন্তু রাজাকার না, কিন্তু ওরা মানুষ জানে রাজাকার, বাট দেয়ার ফ্রিডম ফাইটার্স। এবং স্বাধীনতা যুদ্ধের পরে প্রথম ওদেরকে বাঁচাতে দিয়েছে আমাদের, কারণ মানুষ তো জানে রাজাকার, ওরা মেরে ফেলবে, কিন্তু ও তো ফ্রিডম ফাইটার, অল ইনফরমেশন দিয়ে যেত আমাদের কাছে। যখন আমরা জানলাম এটা, যে ও তার ইচ্ছাতে নাই যে ওকে মুসলমান বানাচ্ছে ওই রাজাকার কমান্ডার, কেন তাকে সে আচ্ছা বিয়ে করলে এমনি কর না, ও মুসলমান বানায় বিয়ে করবে। আমরা গেলাম, কাকে উঠাবো? ওই ক্রিকেট খেলে নিজের নেতৃত্ব দিয়ে ওই জিনিসটা ছিল আমাদের ভিতরে, যে সামনে থেকে নেতৃত্ব দেবো, ইফ আই ডাই আই উইল ডাই ইন দ্য ফ্রন্ট, আই উইল বি অন দ্য ফ্রন্ট, আমি যাবো। আমার কাছে রিভলভার ছিল, পিস্তল ছিল, বাবার ওটা রেখে দিয়েছিল। আমি উঠলাম, ওরা আমাকে ঘিরে রাখছে, রামিজ করা হয়ে গেছে, ইনভেস্টিগেশন সব কমপ্লিট, যেখানে আমরা সেফ আছি। উঠলাম, এখনও মনে পড়ে এর শেষ অঙ্কটা, আমি যে গল্পটা বলছি অত্যন্ত হৃদয় বিদারক, সেটাও বলবো, খুব সংক্ষেপে বলি। যখন জানলায় আমি নক করলাম, বাতি জ্বলছে, কিন্তু বাসটা পাশ দিয়ে দিয়েছে, ওঠার পর মেয়ে তো চিল্লান দিয়ে গেছে, আমি খালি এরকম করছি মুক্তি মুক্তি মুক্তি, মানে যাতে ও নাচে, কেন রাজাকার ও তো বাড়ি দিয়ে আসে। তখন আমি বললাম তুমি আসো, ও তো ভূত দেখার মতন পড়তেছে, কি একটা পড়াশোনা করে, ওকে শিক্ষিত বানাচ্ছে অনেক কিছু। আমি বললাম তোমাকে কি দেখো, আমি মুক্তিবাহিনী, আমরা জানি তোমাকে এখানে আটকে রাখি, তুমি তোমার ইচ্ছায় আছো, তুমি যদি তোমার ইচ্ছায় থাকো, তুমি তাকে বিয়ে সংসার করতে চাও, আমরা চলে যাবো, আমার কিচ্ছু বলার নেই। আর তুমি যদি মনে করো তোমার ইচ্ছার বিরুদ্ধে আছো, আর তুমি এখানে থাকতে চাচ্ছ না, তুমি যেতে চাচ্ছ, তোমাকে আমরা নিয়ে যাবো। ও বলে আমি এখানে থাকবো না। আমি বললাম তাহলে তুমি আমার সাথে যাবে, এখান দিয়ে আমি নামতে হবে। আমি কীভাবে নামবো? আমি আমার কান্দে চড়ো, এই আমার কান্দে, কিন্তু এই মেয়েটা ওই বাস দিয়ে নামছি, ওখান থেকে নিয়ে আমার ডাক বাংলায় আসছি, যেটা আমার ট্রানজিট ক্যাম্প। পরের দিন আমার ফ্যামিলির সাথে তাকে দিয়ে দিলাম। একটা মেয়ে ওখানে কীভাবে থাকলো। পরের দিন তোমার কোনো আত্মীয় স্বজন বাবা মা কই আছে জানো? জানি না। নদীর ওপারে, ওখানে হিন্দু ইতনা, আপনি নাম শুনছেন, ইতনা কাশিয়ানিতে, মধুমতির পাড়ে, নদীর ওপারটা, নড়াইলের এই সাইডে, সেখানে আমরা পাঠাই দিলাম। এরপরে আমি কিছু জানি না। মুক্তিযুদ্ধে আমি ওখান থেকে স্বাধীন বাংলা ক্রিকেট দল ফর্ম করতে আমাকে ডেকে নিয়ে গেল, স্বাধীন বাংলা ক্রিকেট টিম করার জন্য। ফেরার পথে, দেশ স্বাধীন হয়ে গেলো 16 ডিসেম্বর। আমি ওইখান থেকে যখন আসছি, সামদার আদার, আমি মনে করেন ওই মেয়েটা কি বেঁচে আছে কিনা দেখি, কোথায় আছে, কেমন আছে দেখি। ইউন বিলিভ নীল, দাদা বিশ্বাস করবেন, আমি আমার গুজ হইতেছে, একটা পাগলি মেয়েকে দেখলাম, যে ওখানে অনেকের অনেক রকম ঘর আগুন লেগে গেছে, এই লাগেছে। ওই মেয়েটা এত সুন্দরী, টইটুম্বর চেহারা ছিল, এত সুন্দরী। আমি বলি এইটা কারা, এটা কি? তখন ওরা যে বর্ণনা দিল দূর থেকে আমার কাছে এসে, আমি বলি ওই মেয়েটার সাথে মিল পাচ্ছি। আমি কাছে গেলাম, মেয়েটা শি ওয়াজ গ্যাং রেপড, আর্মি তাকে মারে নাই, তাকে গ্যাং রেপ করেছে, অ্যান্ড শি বিকেম ম্যাড অ্যাবসলিউটলি।
এবং তাকে কেউই করে নেই। আলটিমেটলি দিস ইজ এ স্টোরি, শর্ট স্টোরি অফ মাইন্ড। তো কি করে নাই তারা, এই পাক হানাদার বাহিনী আমাদেরকে, মানে এগুলি মনে হলে। তো একটা ঘটনা বললো, আমি please, আমার আমরা- ব্যক্তিগত ঘটনা একটা বলি। ওই যে বলছিলাম যে আমরা যাচ্ছিলাম, তো আমরা এমন একটা জায়গায়, এই যে কালিয়া বলে একটা জায়গা আছে নড়াইলে, সেই একটা বিশাল বট গাছ আছে, ওখানে সমস্ত মুক্তিযোদ্ধারা জড়ো হয় এবং ওখান থেকে বড় এই যে নৌকাগুলো থাকে, এক মনে 100-200 লোক, গয়না নৌকা, হ্যাঁ গয়নার নৌকা, সেই গয়নার নৌকাতে মুক্তিযোদ্ধাদের রিক্রুট করার জন্য কিছু কিছু লোক ভেতরে ঢোকে মুক্তিযোদ্ধারা, তারা আবার নিয়ে যায়। গাইড দিয়ে তা আমরা যখন পৌঁছানোর পরে ওই আমাদের যারা নৌকা নিয়ে এসছে তারা বললো যে আমরা আর যাবো না। তো আমরা কী করবো, আমরা মুক্তিযোদ্ধা, ওরা চলে যাবে মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে যারা এসেছিল, আমরা আমাকে নিয়ে যাও। বলে না, এটা কী করে নেবো, আপনাদের সঙ্গে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, অত ছোটো, ওদের নিয়ে তো দৌড়াতে পারবে না। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তুমি পারবে? বলে পারবো। এত কনফিডেন্টলি সে বললো পারবে। আমার সঙ্গে আমার মামা ছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নিরঞ্জন অধিকারী, আমার ক্লাসমেট, আচ্ছা, সে ছিল সঙ্গে। তো আমরা রাত্রিবেলায়, ঠিক রাত্রি 10টার সময় মুক্তিযোদ্ধার লিডার বলল, আপনার চুপ করে দেন, একটা পানের বরজের সামনে দাঁড়িয়ে থাকলাম, সিএনবির রাস্তা দিয়ে জিপ যাচ্ছে আসছে, জিপ একটা চলে গেল সাই করে, ও একটা সিগন্যাল দিল, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাস্তাটা পার হয়ে গেলাম। আমাদের পেছনে বরিশালের এক ভাই ও বোন, তাদেরকে আমরা নিতে চাইনি, কিন্তু তারা আমাদের কখন ফলো করেছে আমরা জানি না। ও মাথার উপরে একটা বড় ট্রাঙ্ক ছিল, রাস্তা পার হতে গিয়ে অন্ধকারের মধ্যে ট্রাঙ্ক সহ ছেলেটা পড়ে যায়, বিকট আওয়াজ হয়, সবাই বেড়েছে, পাকিস্তানি আর্মি বোধহয় গুলি করেছে, যে যার মতো বিচ্ছিন্ন হয়ে ছুটে গেছে। আমি ঢুকে গেছি আর পানের বরজের মধ্যে পাট করে ভেঙে টেকে ঢুকে গেছে, আমি, আমার মামা, নিরঞ্জন দিকে 3জন ঢুকে গেছি। আমার ওয়াইফ বাচ্চাকে দেখছি না, চুপ করে আছি। আস্তে করে একটা টর্চ লাইট জ্বালিয়ে নিরঞ্জন এবং মামা দেখছে কোথাও নেই। তখন অনুভূতি কি হতে পারে, তখন নিরঞ্জন আমাকে জিজ্ঞেস করলো, কি করবি দোস্ত? কি করবো, কিছু করার তো নেই, এগিয়ে যেতে হবে সামনে। তারপর হঠাৎ করে একটা দূর থেকে একটা বিশাল ডাক, অসীমদা, বৌদি আমাদের সঙ্গে। আমার একটা ভারী পাথর নেমে গেল। তারপর আমরা হেঁটে হেঁটে অনেকটা দূরে গিয়ে দেখি একটা ভাঙা ব্রিজের উপরে ওই যে মুক্তিযোদ্ধারা এসেছিল, তাদের মধ্যে কয়েকজন, একজন শুধু আমাদের সঙ্গে ছিল, বাকি ওরা দাঁড়িয়ে আছে আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে। খুব মজা হলো, হাসি ঠাট্টা হলো, হারিয়ে গেলে কি হতো, কিন্তু ওই যে তাৎক্ষণিক মুহূর্তটা, সেই অনুভূতি ব্যক্ত করার মতো তো নয়। সেটা তো সত্যি হতেও পারতো, আপনার ক্ষেত্রে সত্যি হয়নি, অনেকের ক্ষেত্রে তো হয়েছে বাস্তব। তো এই যে প্রতিটি মাসে, প্রতিটি দিনে এক একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো বর্ণনা তো আমরা সেইভাবে এখনো দিতে পারিনি। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস অলিখিত রয়ে গেছে। আমাদের এই যারা জীবিত মুক্তিযোদ্ধা আছে, তারা যদি এই ইতিহাস নিয়ে, খালি আমাদের ইতিহাস মানে হচ্ছে শুধু যুদ্ধের ইতিহাস, ফ্রন্টের ইতিহাস, কিন্তু নেপথ্যে যে এই শরণার্থী, পথ চলা, দুঃসহ জীবন, আক্রমণ, মানুষের সহযোগিতা, এইসব ইতিহাস কিন্তু খুব তুলনামূলকভাবে কম লেখা হচ্ছে। এগুলো আরো অনেক বেশি জানানো উচিত। এরকম একটা প্রয়াসের জন্যই আসলে আমাদের এই অনুষ্ঠানটা, এটারই একটা প্রয়াস, কারণ আমরা পুরো এটার মধ্য দিয়ে যদি আমাদের যারা দায়িত্বে আছেন তাদের যদি বোধোদয় ঘটে, তারা যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু অনেক অলিখিত ইতিহাস এখন লেখা হবে। কারণ প্রতি পর্বেই আমরা দুজন মুক্তিযোদ্ধার সাথে জীবনে যারা এখন 50 ঊর্ধ্ব, যারা 50 ঊর্ধ্ব, 60-70, তাদের কাছে খন্ড খন্ড চিত্র আছে সবার কাছে। আসলে এই যে যেটা বলছিলেন যে সেটা প্রাইভেটলি হতে পারে, সেটা সরকারিভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা করতে পারে, তাদেরই তো কাজ এটা মূলত। তবে দাদারা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন, হয়েছে বা হচ্ছে, এরকমও আছে, অনেক কাজ হচ্ছে, আপনার লেখার মাধ্যমে অনেক কাজ হয়নি তা না, হয়েছে, কিন্তু আরো এই ইতিহাসগুলো কেউ দেখছে না, খালি ফ্রন্টের ইতিহাস দেখছে, যুদ্ধের ইতিহাসটা দেখছে। আমাদের অনুষ্ঠানে কিন্তু যেটা আমার ক্ষেত্রে হয়েছে, প্রতি পর্বে আমরা এত অন্যান্য ঘটনা শুনছিলাম যে তখন পরিবারের কিরকম অনুভূতি ছিল, বা বিভিন্ন সময় যুদ্ধের একটা অপারেশনের গল্প শুনছিলাম, সেখানে একটা সাধারণ রাখাল ছেলে বলি, কিংবা একটা সাধারণ, খুবই অতি সাধারণ একজন মা
অন্য কারো মা, সে যে আশ্রয় দেওয়া বা খাওয়ানো, কিংবা আমাদের দেশ ছেড়ে সেই মানে কলকাতায় যেখানে আসলে সবাই গিয়েছিল, শরণার্থী হিসেবে থেকেছে, ট্রেনিং নিয়েছে, সেখানকার বাহিনী এসে আমাদেরকে সাহায্য করেছে। তো সবাই কিন্তু আসলে মুক্তিযুদ্ধের একটা চেতনায় উজ্জীবিত ছিল, মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া বাকি সবাই কিন্তু আসলে একটা ভিন্ন চিত্র আবার বলি। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। এটা তোমার আবার শুনতে ভালো লাগবে না, কারণ আমি এটা খুব জোর গলায় বলবো না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে না মেয়েরা যে তাদের কাছে কোন জিনিসটা বেশি প্রিয়, বাবা না সোনার অলংকার। এটা খুবই খুবই হলো না, এটা আপেক্ষিক কথা, এটা আপেক্ষিক, কারোর কাছে হতে পারে, সবার কাছে না। তো মানে আমি ওই অভিজ্ঞতা হয়েছিল আমার। সেই অভিজ্ঞতাটা কি ছিল, আমি যখন একটা রাজাকারকে ধরলাম, মারলাম, আমি নিজের হাতে মারিনি, নদীতে নিয়ে বলছি জাস্ট ক্লিয়ার ইমাম, মধুমতি নদীতে, পুরো বাড়িটা রামেজ করে আমরা জানতে পেরেছি রাজাকার লিডার, উই ওয়াজ ডিস্টার্বিং দ্যাট এরিয়া, ওখানে আছে। ওই বাড়ি ঘেরাও করে আমি ওই বাড়িতে গেলাম, আমি সামনে ফেস করলাম, নক করলাম, দরজা খুললো, ওই মেয়ের সারা শরীরের গহনা, কানে বিউটিফুল সোনার, এখানে সোনার, কিন্তু ওই বেটার এত সোনা কেনার তো ক্ষমতা নাই। সে তো লুটো হয়েছে, সে তো সত্যি। আমি ওটা ওই লুটের মাল। এরপর আমি বললাম তোমার বাবা কই, আমাদের ফরিদপুরে, তোমার বাজান কোহানে, এটা আমাদের ফরিদপুরে, বাজান মানে আব্বা, বলে বাজান কই, দাঁড়ান, গেট লাগাই দিল। 2 মিনিটের মধ্যে আবার সে গেট খুললো, গলায় কোনো স্বর্ণ নাই, কোনো কানে কোনো দুল নাই, হাতে কোনো সোনার চুড়ি নেই। ওর কাছে ওই সোনার চুড়ি যে আমরা লুট করতে আসি মনে হয়েছে, কিন্তু ওর বাপকে যে আমরা ধরে নিতে আসছি ওটার কাছে ওর কাছেই নেই। এবং ওর বাপকে যে কোথায় পাবো আমরা শিওর ছিলাম। আমি বললাম যে আমি কি ভুল করলাম, আমার ইনফরমেশন কি রং, আমাদের যারা নাকি পেয়েছি, এইটুক বের করে আসে ধানের গোলা, দোতলা বাড়ি, ওই ধানের মধ্যে বুঝছে না পর্যন্ত ডুবে আছে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আছি, মনে হয় বিদায়টা নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। এরকম কথা শুনতে শুনতে প্রতিদিনেরই আসলে অসংখ্য গল্প বের হবে, দুঃখ লাগে, দুঃখ লাগে। আমি ধন্যবাদ এই সরকারকে যে আমাদের যে উদ্যোগটা এখন নেওয়া হয়েছে ইউনিয়নে। আমি কিন্তু গ্রামের সঙ্গে, যতই আমি শহরে বড় হওয়া দুনিয়া ঘোরা মানুষ হই, কিন্তু আমি লিঙ্কটা রেখেছি, মানুষের কান্না হাজারি আমি জানি এবং তারা কি চায়, এবং এই সরকার সেই পালসটা ফিল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে আজকে আমাদের বাউলিয়া গান, আজকে আমাদের যাত্রা, বাউলিয়া গান, এই সমস্ত যে গ্রামের ইউনিয়ন লেভেলে শুরু হয়ে গেছে এখন, এটাকে আনতে হবে আমাদের হিরোদেরকে। আমরা এটা নিয়ে হয়তো প্রোগ্রাম শেষে কথা বলবো আমরা নিজেরা, কিন্তু এখান থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আছি। অসংখ্য ধন্যবাদ মিস্টার রকিবুল হাসান, আজকে আপনার গল্প শুনছিলাম, কবি অসীম শাহ ছিলেন আমাদের সাথে। খুব ইচ্ছে ছিল যে আপনার একটা দুটো কবিতা লাইন আমরা শুনে হয়তো শেষ করব, কিন্তু একদম শেষ পর্যায়ে আছে। আমি বিদায়টা নিয়ে নেই, না হয় দুটো লাইনে আমাদের শেষ হবে। দর্শক দেখছিলেন শোকাবহ 25, সাথে ছিলেন 2 বীর মুক্তিযোদ্ধা। এই ছিল আমাদের আজকের আয়োজন, শেষ করছি আজকে এখানেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।